বিজেপিকে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, হাজার হাজার নওশাদ তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে। उसूलों पर अगर आँच आए टकराना जरूरी है, उसूलों पर अगर आँच आए टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। তুমি যদি জীবিত হও তো জীবিত দেখানোটাও জরুরি যে হ্যাঁ আমি জীবিত আছি। আরেকটি শায়ের বলছেন, ना कलम से न तलवार से, न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से, न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से, वफ़ की ज़मीनें ना होगी नीलाम, हर मुसलमान देगा इसका पैगाम ममता बनर्जी और मोदी को। মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধের গাই, যেমন বলবো তেমন। আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয়, গোলাম নয়, গোলাম নয়। যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম, তো আগামী 2026-এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয়। যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই। যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে, দরকার নেই। আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না, আবার ব্রিগেড ময়দান ডাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি বলেছেন আন্দোলন করতে দেব না, শত্রু ভাববো। হ্যাঁ, হাজারবার কেন লক্ষবার আন্দোলন করব, শত্রু ভাবুন, দেখি কার কত দম। আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে। একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি, আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন, আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন, আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন। এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে, একটা পাগল ছাগল বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে, আরেকদিকে দুইজন আরএসএসের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও, ইন্সপেক্টর বলছেন, ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন। এর মানে মাননীয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন, আপনি কিভাবে বলে গেছেন। আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয়, ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে। আর উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে, উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে না, এর মানেটা কি? আপনি আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন। কাকে? বিজেপিকে নিয়ে আসলেন। আর বিজেপিকে আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন, কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো, আপনার গায়ে জ্বালা ধরে গেল। খবরদার, হাজার হাজার নওশাদ তৈরি হবে, হাজার হাজার তৈরি হবে। আমি নওশাদের পার্টি করি না, আমি জাতীয় কংগ্রেসের কর্মী, কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করব। হাজার হাজার আশফাক হবে, হাজার হাজার নওশাদ হবে। আপনার মতো ওই রকম মন্ত্রী চাই না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন মন্ত্রী
চাই না, যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে, যার লড়াই করার ক্ষমতা কমে গেছে, যে হক কথা বলতে পারে না, ওইরকম চাই না। আমাদের চাই কামরুজ্জামান, আমাদের চাই নওশাদ, আমাদের চাই না ছাগলের মতন ছাগল শওকত মোল্লা চাই না, আমরা গুন্ডা চাই না, আমরা আরাবুল চাই না, আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই, আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই। আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে, আপনি বোমা বাঁধানোর চেষ্টা করিয়েছেন, মুসলমানকে আপনি ইউজ করেছেন, ইউটিলাইজ করেছেন, আর করতে দেওয়া হবে না। ভুলে যান, বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না। মুসলমানদের বোকা বানানো, ওয়াকাব আন্দোলন করব কেন, আমরা করব কেন? আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই, সংক্ষিপ্ত উত্তর শেষ করব। ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা, কসম রব্বে কাদিরের, এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আইনকে পাস, এই ওয়াকাব যদি আইন লাগু হয়ে গেছে, এই আইনটাকে যদি শেষ না করা যায়, এই আইনটাকে যদি ধ্বংস না করা যায়, তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে, মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না, এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে। এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নিয়োগ করুন কি গ্রামে গ্রামে সৎ ব্যক্তির পেছনে চলুন, যে নাকে সে শওকত মোল্লার মতো, নাকে সে ফেরাদ হাকিমের মতো এই দিদির পা চাটবে। আমি নিজে একে ভোট দিতাম, কিন্তু আমি নিজে আজ এখান থেকে এলান করছি, শুধু একে ভোট নয়, এ এমন একটি দুর্বাস মহিলা, ধোঁকাবাজ মহিলা, যেমন ভাবে নীতিশ নাইডু চলে গিয়েছে মোদির কোলে, এও এক সময় গিয়েছিল, এই রেল মন্ত্রী হয়েছিল, এও নিজের ভাইপোকে ইডির হাত থেকে বাঁচাবার জন্য তোমাদের ভোট নিয়ে পথে ভাসিয়ে মোদির কোলে যে বসে পড়বে। আজ দেশ শেষ হয়ে গেছে। আজ ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে আমরা মুসলিমরা সবাই একভাবে দোয়া করেছি, আমার দেশের জয় হোক, পাকিস্তান ধ্বংস হোক, তাই কি না? দোয়া করেছেন তো? কিন্তু তার মাঝে আমার কলমা কোথা থেকে আসলো যে আজ এলাহাবাদে সৌদিয়ার ঝন্ডা যার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, সেটাকে পদপিষ্ট করা হলো। এরা কারা, কি করছে? সেই জন্য বলি, আজ ধর্মগুরু হয়ে দাড়ি সাদা হওয়ার পরেও যদি আমার ভিতরে এত আক্রোশ থাকে, এ সরকার তুমি একবার চিন্তা করো, এই যুবকদের ভিতরে কত আক্রোশ লুকিয়ে আছে, তারা কিভাবে নিজের রাগকে ঠান্ডা করে রেখেছে যাতে এই দেশে শান্তি বজায় থাকে। আর নইলে মনে রেখো, তোমাদেরকেও বলি, আমাদের শত্রু হিন্দুরা নয়, আমাদের শত্রু এই বিজেপি, আরএসএস, বজরং দল আছে। সেই জন্য ভারতের কোন শহরে আজকের পর থেকে যদি একজন মুসলিমের উপরে অত্যাচার হয়, তা আমার বাড়ির পাশে থাকা কোন বিজেপি, আরএসএস এর লোককে আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না। ঠিক, কারণ মারির বদলা মার প্রয়োজন আছে, আর নইলে এরা জব্দ হবে না। আজ ভারতবর্ষে এই লস্করে তৈয়বা বলেন, এই হাফিজ সাঈদ বলেন, যে হাফিজ সাঈদের বাড়ির লোককে এই অ্যাটাকে মারা হয়েছে, যদি একেও মারা হতো তাহলে শুকর আলহামদুলিল্লাহ পড়তাম, আরো বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কিন্তু এটাও বলে দেয়, এই যত জঙ্গি সংগঠন আছে, এরা ভারতের জন্য অত বড় ক্ষতিকর নয় যত নয়নার লস্করে মিডিয়া এর জন্য দায়ী আছে।
গদি মিডিয়া যেভাবে আজ চারিদিকে জুলম অত্যাচার বাড়িয়ে চলেছে, সেই জন্য বলি এই ন্যাশনাল মিডিয়া, গদি মিডিয়ার যদি কোনো শুকর কুকুরকে দেখেন আশেপাশে, তাকে সরপিটুনে করে নিজের এলাকা ছাড়া করুন। আর নইলে পাশাপাশি থাকা হিন্দু মুসলমান কখনো একসঙ্গে মহব্বতের সহিত বাস করতে পারবেন না। আর একজন মেজর আছে, দুঃখজনক, বাস দুটি কথা বলবো, দুঃখজনক লাগে, মেজর গৌরব আরিয়া, यानी এমন কোন নিচু পশু, নোংরা থেকে নোংরা জিনিস, যে তার সাথে আমি তুলনা দেবো পাচ্ছি না। কেননা একজন মেহমান এসেছিল, তাকে গালিগালাজ করেছে বিদেশ মন্ত্রী ইরান। এটা একটা গেল। দেশের প্রধানমন্ত্রী কি এতদিন শুনেছিলাম তো মোদি, কিন্তু আমি তো দেখছি গতকাল থেকে যে এই দুই দেশের প্রধানমন্ত্রী না ওখানকার শাহবাজ শরীফ না এখানকার মোদি, বলকে এই দুই দেশের প্রধানমন্ত্রী হলো ট্রাম্প, তাই কিনা? হ্যাঁ, এরা যুদ্ধ করছে, এরা নিজেরা ঘোষণা করতে পারছে না যে যুদ্ধ বন্ধ করলাম, সিজফায়ার করলাম, ট্রাম্প ওখান থেকে ঘোষণা দিচ্ছে। এই হচ্ছে বিদেশ নীতি। হ্যাঁ, 140 কোটি ভারতীয়দের অপমান নয়? বলুন, অপমান কি অপমান নয়? আমি বলবো মুসলমান হবার প্রয়োজন হয়, মুসলমানের ভিতরে বীর হয়, বাঘের বাচ্চা হয়। কেন? এইবারে প্রমাণ দেখুন, এরা কখনো বাঘের বাচ্চা হতে পারবে না। এরা কালকেও ইংরেজের জামানায় দালালি করেছিল ইংরেজদের, আজকেও দালালি করছে। কেননা হামাস গাজায় মুসলিমীয় কয়েকজন আজও পর্যন্ত সেখানে সিজফায়ার করাতে পারেনি। তাদেরকে নত করতে পেরেছে? শাহাদাতের উপরে শাহাদাত দিয়েছে। ঠিক সেই রূপ ভাবে বলছি, আমাদের শরীরেও সেই রক্ত আছে। যদি কবরস্থান কাটতে আসো, তাহলে তোমাদের কবর দেবো কথা বলবো না, তোমাদের এক শ্মশানে শত শত তোমাদেরকে আরএসএস এবং বিজেপির লোকদেরকে পুড়িয়ে মারা হবে। যে তোমরা এক জমানায় খোঁজ করে বেড়াবে হিন্দুস্তানে নাকি আরএসএস ও বিজেপি রাজত্ব করত, এটা ইতিহাস হয়ে যাবে। যদি একটি মসজিদের ইটও এইবার খসাও, আর বাবরি মসজিদ হতে দিচ্ছি না, বলকে এই দেশের প্রেমে, এই দেশের ভালোবাসায়, সংবিধানের রক্ষার ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, হাতে অস্ত্র নিতেও বাধ্য, নিজের প্রাণ দিতেও বাধ্য, এবং দুটি ধরে এই জালিমদেরকে ধ্বংস করতেও আমরা ময়দানে এসে গিয়েছি। একই বড় বাস শেষ কথা বলি, এই যে জিনিস বললাম, নিজেদের একজন নেতা